শঙ্কর চৌধুরী বলে আমাদের পৌরসভার একটা স্টাফ, তার উপরে ডিম ছুঁড়েছিল আমাকে। এটা কলকাতায় আমরা যখন লাঞ্চের জন্য বেরিয়েছিলাম এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে, তখনই আমাকে একজন ওখানে সাংবাদিক বলেছিলেন যে আপনারা পৌরসভায় ওখানে বিক্ষোভ হচ্ছে, আপনি কি বলছেন, আপনার রেজিগনেশনও চাচ্ছে ওরা। আমি বলেছিলাম যে সামনে তো পৌরসভা নির্বাচন আছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হোক, পাশাপাশি ডিম ছোড়ার যে ব্যাপারটা আছে এটা আমি বলেছিলাম ওখান থেকে যে আমরা আইনানুগ আমরা ব্যবস্থাটা নেব। যেহেতু শঙ্কর চৌধুরীর উপরে একটা বিধানসভা নির্বাচন চলাকালীন একটা ওর সঙ্গে একটু যারা ওখানে ভোট চেতে গেছিলেন ওনাদের সঙ্গে একটা কথা কাটাকাটি হয়েছিল, পরবর্তীকালে জেনেছি যে একটা থানায় তখন মামলা হয়েছিল। তো এই সংস্কৃতিটা আমাদের না। বিশেষ করে ইসলামপুরে আমি 1983 সালে পঞ্চায়েত প্রধান, তখন তো সিপিএমের রমরমা বাজার। ইসলামপুরে ইলেকশনের সময় খালি রাজনীতিটা হয়, পরবর্তীকালে নিজেদের মধ্যে এরকম কোনোদিনই কালচার দেখা যায়নি। সিপিএমের টাইম আমি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম তখন অশোক ভট্টাচার্য উনি ছিলেন মন্ত্রী, ছিলেন পৌর দপ্তরের। আমি যখন কলকাতায় যেতাম উনি বলতেন আপনি কলকাতায় আসেন কেন, আপনি শিলিগুড়িতে আসেন, ওখানে আপনি যা আপনার বলার সেখানে আপনি বলতে পারবেন। তো ওদিন যে ডিম ছুঁড়েছে সেটা ঠিক না। এই সংস্কৃতিও না আমাদের পশ্চিমবাংলা আর ইসলামপুরে তো কোনোদিনই এরকম ঘটনা ঘটেনি। এই ব্যাপারে আমি বলেছি যে ভাই আপনারা এর আইনানুগ ব্যবস্থা নিন। তবে এটা নিয়ে মিউনিসিপ্যালিটির যারা কর্মচারী সংগঠন তাদের সঙ্গে কথা হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে যেহেতু শঙ্কর চৌধুরী সেই সময় পুরসভা অফিসে কর্তব্যরত অবস্থায় ছিলেন, ফলে এফআইআর করার দায়িত্ব মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বা অথরিটির। আপনাদের এন থেকে কি সেটা মেনে নিচ্ছে? নিয়ম আছে যে এফআইআর তো বলতে হবে যে আমার সঙ্গে আমার পরে ডিমটা ছুঁড়েছে, সেটাকে ফরওয়ার্ড করে দেবে যিনি দায়িত্বে থাকবেন সেই দিন, তিনি সেটাকে রেলিভেন্ট পিএসএ আইসির কাছে সেটাকে ফরওয়ার্ড করে দেবেন। উনি এটা বলতে পারেন না কোনোদিন যে আমাকে আমার উপরে ডিম ছুঁড়েছে বা আমার কর্মচারীর উপরে ডিম ছুঁড়েছে, এটা না। যার উপরে ছুঁড়েছে তাকে বলতে হবে এবং সেই কমপ্লেনটাকে ফরওয়ার্ড করে দেবে যিনি দায়িত্বে আছেন, বা চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক, ইও হোক, এফ হোক, তারা ওটাকে ফরওয়ার্ড করবে। এটাই নিয়ম আছে। রিভেরিফিকেশন হবে, যেটা রিজেকশন হয়ে গেছে সেগুলোকে চিফ সেক্রেটারি তো গতকালই 4 তারিখে চিফ সেক্রেটারি উনি একটা ভার্চুয়াল মিটিং করেছেন, সেখানে আমাদের উপস্থিত ছিলেন। পরে আমি ওনার কাছে কলকাতায় ফোনে কথা বলেছিলাম, উনি বললেন যে না, চিফ সেক্রেটারি বলেছেন যে ওটা রিভেরিফিকেশন হবে, যেগুলো হয়েছে ডোর টু ডোর রিভেরিফিকেশন হবে। আর 10 তারিখ পর্যন্ত একটা ডেটও করে দেওয়া হয়েছে, সেই 10 তারিখ মধ্যেই সেই রিভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে হবে। পৌর এলাকা বা বিধানসভা এলাকায় আপনারা কি কাউকে ডেজিগনেটেড অফিসারকে পাঠাবেন সেই সমস্ত ভেরিফিকেশন, নাকি পৌরসভা এসে রাজ্য সরকার যেভাবে নির্দেশ দেবে, গভর্নমেন্টে যেভাবে নির্দেশ দেবে সেইভাবে রিভেরিফিকেশন হবে। যাদের হাতে দায়িত্ব থাকবে রিভেরিফিকেশন করার তারা রিভেরিফিকেশনটা করবেন, কিন্তু এটা বাড়ি বাড়ি গিয়ে করতে হবে। কতজনের নাম এসছে এরকম? এরকম আছে, ভালোই হয়েছে। আমার যে 17টা ওয়ার্ডেরই আছে, 17টা 700-800 মতো হয়ে যাবে অ্যাভারেজে। তো এগুলা সব বাড়ি বাড়ি গিয়ে রিভেরিফাই করে যেগুলো আছে, যেরকম আইটি যার আছে সে ইন্টাইটেলড হবে না, বা জিএসটিতে যার এনরোল্ড আছে সে ইন্টাইটেলড হবে না, বা পাকা 3টা বাড়ি আছে, এরকম অনেকগুলো প্যারাফার্নালিয়াস আছে যেগুলো লক্ষ্মীর ভান্ডারে ছিল না। লক্ষ্মীর ভান্ডারে টাকাটা 1500 টাকা ছিল, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে ক্রাইটেরিয়াটা একটু ডিফারেন্ট ছিল। এর মধ্যে যেটা আছে যে এর মধ্যে আপনাকে 3000 টাকা আছে, কিন্তু কিছু যোগ্যতার ব্যাপারটা এর মধ্যে আছে, সেটাতে যারা যারা মিট করতে পারবেন সেই এলিজিবল ক্রাইটেরিয়াটা, তারাই সেই অ্যাডভান্টেজটা পাবেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে যারা অভিযান চালিয়েছিলেন পৌরসভাতে, তারা বলছেন যে অনেক অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তারা বলছেন যে অনেকে দেখা যাচ্ছে যে চাকরি করে স্বামী, মহিলা মানে তার স্ত্রী অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন না। সেটা তো এর মধ্যে অ্যাপের মধ্যে সেই অভিযোগ জানানোরও সুযোগ আছে। সেই অ্যাপের মধ্যে যদি কেউ অভিযোগ জানায় তো সে বাদ পড়ে যাবে, সেই সুযোগটা আছে এই অ্যাপের মধ্যে। সরকারের প্রকল্প যেটা বিগত দিনে রাজ্য সরকার সেগুলো চালু করেনি, যেমন প্রাইম মিনিস্টার সিঁচাই কৃষি যোজনা বলে একটা প্রকল্প, সেই প্রকল্পে এবার বাজেটে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে তার প্রকল্পের জন্য। এই প্রকল্প তো এর আগে কোনোদিনই স্টেটে লাগু হয়নি এই প্রকল্পটা। এরকম অনেক প্রকল্প আছে যেটা কেন্দ্রীয় সরকার প্রকল্প, সেটা স্টেট গভর্নমেন্ট যে কোনো কারণেই হোক তখন
অ্যাপ্লিকেবল করেনি। এবার সেগুলো সবগুলোই অ্যাপ্লিকেবল হবে, বাজেটে সবগুলোই দেখানো হয়েছে। আমার মধ্যে আয়ুষ্মান ভারতও আছে, কৃষি সম্বন্ধে অনেকগুলো প্রকল্প, যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প আছে সবগুলোই অ্যাপ্লিকেবল হবে। অন্নপূর্ণা যোজনা 90 ডেজের একটা ডেডলাইন দেওয়া হয়েছিল যে 90 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এখনো যারা এলিজিবল আছে আপনারা কি সেই ব্যবস্থাপনা নিচ্ছেন যাতে তারা অ্যাপ্লাই করতে পারে অনলাইন বা অফলাইনে? প্রক্রিয়াটা কি চলছে? এখনো আরো নতুন করে করতে পারবে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ এখন পর্যন্ত আমাদের কাছে আছে যে রিভেরিফিকেশন প্রক্রিয়াটাকে আগে শেষ করতে হবে। রিভেরিফিকেশন প্রক্রিয়ায় এটাতেই 28 লক্ষের মতো বাদ হয়েছে। এই 28 লক্ষের মতো যারা বাদ হয়ে গেছে তাদেরকে আবার রিভেরিফাই করে এদের মধ্যে যাদের যাদের পাওয়ার যোগ্যতা আছে তাদেরকে সবাইকেই এই রিভেরিফাই করে তাদেরকে দেওয়ানোর ব্যাপারটা রাজ্য সরকার দেবে। শেষ প্রশ্ন, ইসলামপুরকে জেলার দাবি আপনি বিধানসভায় তুলবেন কিনা মানুষ জানতে চাইছে। আমরা ওদিনও যেদিন মুখ্যমন্ত্রী আসছিলেন মালদায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে, সেখানে আমি আর রব্বানী সাহেব দুজনেই বলেছিলাম যে ইসলামপুরকে জেলা করতে হবে। আর এবারও তো বাজেটে কয়েকটা জেলা ঘোষণা হয়েছে, আমরা নিশ্চয়ই ইসলামপুর জেলার দাবিটা তো